সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আমি গত ক্লাসে উদ্ভিদ প্রজনন নিয়ে আমি আলোচনা করছিলাম। তো তার ধারাবাহিকতায় আমি এর পরবর্তী অংশগুলি সম্পর্কে আজকে আবার তোমাদেরকে আরও নতুন নতুন কিছু নিয়ে আলোচনা করব। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে উদ্ভিদের প্রজনন, সেই প্রজননের আমরা যৌন প্রজনন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো যৌন প্রজননে এক্ষেত্রে দুইটা বিপরীতধর্মী গ্যামেট তৈরি হতে হয়। আমরা গত ক্লাসে উদ্ভিদের পুংস্তবকের পুংকেশরের পরাগধানীর মধ্যে কিভাবে পরাগরেণু তৈরি হয়, পরবর্তীতে সেই পরাগরেণুর কিভাবে বিকাশ হয়, দ্যাট মিন্স পরাগরেণুর ভিতরে কিভাবে পুংগ্যামেট তৈরি হয়, আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব উদ্ভিদের স্ত্রীস্তবকের স্ত্রীকেশরের মধ্যে কিভাবে ডিম্বক তৈরি হয় এবং ডিম্বক তার গঠন কীরকম, কী ধরনের ডিম্বক দেখা যায় এবং সেই ডিম্বকের ভিতরে কিভাবে স্ত্রীগ্যামেট তথা ডিম্বাণু তৈরি হয়, সেই বিষয়গুলি আমরা আজকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফুলের স্ত্রীস্তবক হলো সবচেয়ে ভিতরের স্তবক এবং এই স্ত্রীস্তবকের প্রত্যেকটা অংশ, এটা এক বা একাধিক অংশ থাকতে পারে, প্রত্যেকটা অংশকে বলা হয় স্ত্রীকেশর তথা গর্ভকেশর, আর ইংরেজিতে বলা হয় কার্পেলস। তো প্রত্যেকটা স্ত্রীকেশরের তিনটা অংশ থাকে। এভাবে উপরের দিকে একটি স্ফীত অংশ, সেটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড তথা স্টিগমা। এর নিচের অংশটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। একদম লোয়ার মোস্ট যে অংশ তাকে বলা হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরেই কিন্তু ডিম্বক তৈরি হয়, এখানে ডিম্বকটা তৈরি হবে। তাহলে এই গর্ভাশয়ের ভিতরে কিছু টিস্যু রয়েছে, যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয়। এই গর্ভাশয়ের ভিতরে থাকা সেই ডিম্বক তৈরিকারী টিস্যুকে বলা হচ্ছে অমরা তথা প্লাসেন্টা। এটা তোমরা এই যে কি বলো যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস, আবৃত্তি উদ্ভিদের শ্রেণীবিন্যাস, যেখানে পোয়াসি মালবেসি গোত্র ছিল, সেখানে তোমরা এই বিভিন্ন ধরনের অমরা বিন্যাস সম্পর্কে তোমরা পড়েছিলে। তার মধ্যে যেমন অক্ষীয়, প্রান্তীয়, তারপর হচ্ছে তোমার কেন্দ্রীয়, মুক্ত কেন্দ্রীয়, এরকম বিভিন্ন ধরনের অমরা বিন্যাস থাকে। তো এখন তাহলে অমরা হলো গর্ভাশয়ের সেই টিস্যু, যেই টিস্যু থেকে ডিম্বক তৈরি হয়। তো এখন আমরা এখানে একটা দেখো, এখানে আমি একটা ছবি এঁকেছি। এটা হলো একটা আদর্শ ডিম্বকের ছবি এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এই ডিম্বকের এখানে যে ছিদ্র তথা আমরা যেটাকে ডিম্বক রন্ধ্র তথা মাইক্রোপাইল বলে থাকি, সেটা কিন্তু নিচের দিকে। তাই ডিম্বকরন্ধ্র নিচে থাকে বলেই এই ধরনের ডিম্বককে বলা হয় অধোমুখী ডিম্বক। নিচের দিকে অধোমুখী ডিম্বক। তাহলে এটা একটা বেশিরভাগ উদ্ভিদে কিন্তু এই ধরনের ডিম্বকেই আমরা দেখে থাকি। তো এখন একটা আদর্শ ডিম্বক, এই ডিম্বকের ছবিটা আসতে পারে পরীক্ষায়, এটা আসে, দেখবা তোমরা বিগত বছরের প্রশ্নগুলি যদি দেখে থাকো। অনেক সময় হয়তো এভাবে আমরা একটা ছবি এঁকে দিয়ে থাকি, এই এইটাকে হয়তো আমরা একটু করে হাইলাইট করি, সে দিস ইজ এ। হয়তো 3 নং সির প্রশ্ন থাকতে পারে যে উদ্দীপকের চিত্রের এ অংশটির একটা পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন করো, তখন কিন্তু তোমাকে এই ছবিটা আঁকতে হবে। তাহলে এখন আমরা যদি এটা তাহলে অধোমুখী ডিম্বক এবং তার বিভিন্ন অংশ যদিগুলি আমরা দেখি, তাহলে আমি একটা জায়গা আমি এখানে চিহ্নিত করলাম ডিম্বকরন্ধ্র। ঠিক ডিম্বকরন্ধ্রের অপোজিটের সাইডটাকে বলা হচ্ছে ডিম্বক মূল তথা ক্যালাজাল পার্ট। এবং এখানে দেখতেছো 2টা আবরণ আছে, তার বাইরেরটাকে বলা হচ্ছে বহি আবরণ বা বহিস্তর, অন্তস্থ আবরণ। এই 2টা আবরণ থাকে। এইটা পুরোটাই হলো নিউসেলাস টিস্যু। কোনো কোনো বইতে দেখবো যে এগুলো কোষ আঁকা আছে, নিউসেলাস টিস্যু। এই নিউসেলাস টিস্যুর ভিতরেই এই যে একটা থলি আকৃতির গঠন তৈরি হলো, এটাকে বলা হচ্ছে ভ্রূণতলি, এমব্রায়োসেক। এই ভ্রূণতলির মধ্যে কিন্তু এখানে 8টা নিউক্লিয়াস আমরা দেখতেছি।
তো এখন এই ডিম্বক রন্ধ্রের দিকে দেখো, এখানে 3টা নিউক্লিয়াস আছে। এই 3টা নিউক্লিয়াসের মধ্যে মাঝের নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড়, এই মাঝের নিউক্লিয়াসটাই হলো ডিম্বাণু। আর তার 2 পাশের যে নিউক্লিয়াস, এগুলিকে বলা হচ্ছে তোমার সহকারী কোষ। আর তার অপোজিটে যে 3টা কোষ আছে, এগুলিকে প্রতিপাদ কোষ। আর ঠিক মাঝখানে যে 2টা নিউক্লিয়াস আছে, এগুলিকে সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে এই 8টা নিউক্লিয়াসের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকের যে 3টা নিউক্লিয়াস, এই 3টা নিউক্লিয়াসকে একসাথে ডিম্বাণু যন্ত্র বলে। ডিম্বাণু যন্ত্র, এক অ্যাপারেটাস। ডিম্বাণু যন্ত্রের মাঝখানের বড় যে কোষ তথা নিউক্লিয়াস, সেটাকে বলা হচ্ছে ডিম্বাণু। আর তার 2 পাশের 2টাকে বলা হচ্ছে সহকারী কোষ। তার অপোজিটে যে 3টা কোষ রয়েছে, প্রতিপাদ কোষ। এবং মাঝখানে এই ক্ষেত্রে 2টা নিউক্লিয়াস একসাথে আমরা সংযুক্ত অবস্থায় দেখতেছি, এইটাকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। তারপর তোমার এইদিকের এই নিচের অংশ ডিম্বক নাড়ি, এবং উপরে হচ্ছে ডিম্বক নাভি। ডিম্বক নাভি তথা হাইলাম হচ্ছে ডিম্বক নাড়ি, ফিউনিকুলাস। এই অংশগুলি হলো আমরা একটা আদর্শ ডিম্বকের ভিতরে আমরা দেখে থাকি, এবং এই ডিম্বকটা হলো একটা অধোমুখী ডিম্বক। তাহলে এক্ষেত্রে আমরা এই বিষয়গুলি, বিভিন্ন অংশগুলির পরিচিতি, এগুলি তোমরা একটু দেখে নিবা, এগুলো অত নেসেসারি না আমাদের এক্ষেত্রে। আমাদের নেসেসারি হলো এর একটা লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, ছবিটা আঁকতে হবে, তার সাথে সাথে এই বিভিন্ন অংশগুলি চিহ্নিতকরণ করে দিতে হবে। আমরা এই অংশটা নিয়ে ডিটেলস আবার পড়ব আমরা এর পরবর্তীতে, কিভাবে ডিম্বাণু তৈরি হয়। তো ওইখানে আমাদের এই বিষয়টা চলে আসবে। তাহলে এছাড়া এই যে ডিম্বক নাড়ি, এটা দিয়ে সে এই অমরার সাথে, গর্ভাশয়ের সাথে লেগে থাকে। তারপর ডিম্বক নাড়ি এবং মূল ডিম্বকের মধ্যে সংযোগ স্থাপন করছে ডিম্বক নাভি। তারপর এখন তোমার এই যে ডিম্বকের এক্ষেত্রে নিচের দিকে বহিতক এবং অন্ততক, 2 ত্বকেই যেখানে অনুপস্থিত, সেখানে একটা পর বা রন্ধ্রের মতো জায়গা রয়েছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র। এই দিক দিয়েই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে পরাগরেণু তৈরি হয়েছিল, সে পরাগরেণু তোমার গর্ভমুণ্ডে পড়লে সে পরাগ নালিকা তৈরি করে। ওই পরাগ নালিকা তোমার এই যে ডিম্বকের ভিতরে প্রবেশ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডিম্বক রন্ধ্র দিয়ে। তাহলে 2টা বহিতক এবং অন্ততক, তাদের কাজ হলো যেটাকে প্রোটেকশন দেওয়া। আর নিউসেলাস টিস্যুর ভিতরে কিন্তু ভ্রূণথলিতে তৈরি হয়েছে। আর নিউসেলাস টিস্যু এরকম পরবর্তীতে তোমার যখন নিষেক সংগঠিত হয়ে যায়, এর পরবর্তীতে সেই কোষগুলি ওই বর্ধনশীল ভ্রূণ, শস্য, এগুলিকে পুষ্টি যোগায়। তার অপোজিট সাইডটা হলো ডিম্বক মূল। তো আমরা এখন এই যে আমি প্রথমে বলেছিলাম, আমি যে ডিম্বকটা এঁকেছিলাম সেটা হলো অধোমুখী ডিম্বক। তো সব ডিম্বক অধোমুখী হয় না। আমরা ডিম্বককে কয়েক ধরনের ডিম্বক আমরা বিভিন্ন ধরনের এই যে উদ্ভিদে আমরা দেখে থাকি। কিছু কিছু উদ্ভিদে রয়েছে ঊর্ধ্বমুখী ডিম্বক। যেমন এক্ষেত্রে তোমার এই যে এই পোরটা থাকবে একদম উপরের দিকে, গোলমরিচ, পানিমরিচ, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ডিম্বক। তারপর হচ্ছে অধোমুখী। এই আমি যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে একটা অধোমুখী ডিম্বকের, যেমন মটর, ছোলা, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে অধোমুখী ডিম্বক দেখা যায়। বক্রমুখী, এই মুখ, এটা হলো তোমার এই মুখটা যদি এই পাশে থাকতো, এটাকে বলা হবে পার্শ্বমুখী। কিন্তু এখানে পার্শ্ব এবং অধ, এই 2টার মাঝখানে যদি থাকে, বক্রমুখী। তারপর হচ্ছে পার্শ্বমুখী, এটা এক পাশে অবস্থান করবে, পার্শ্বমুখী। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ডিম্বক আমরা দেখে থাকি। যেমন এখানে বক্রমুখী দেখা যায় কলকাসুন্দা, সরিষা, এই সমস্ত উদ্ভিদে। পার্শ্বমুখী দেখা যায় এই যে চায়না পিঙ্ক, তারপর ছোট কুট, এই সমস্ত উদ্ভিদে। তো এখন তাইলে আমরা একটা এই উদ্ভিদের তার স্ত্রীকেশরের মধ্যে এখন এই যে কোথায় স্ত্রীকেশরের ভিতরে গর্ভাশয়ে কিভাবে ডিম্বক তৈরি হয়
এবং একটা আদর্শ ডিম্বক তথা অধোমুখী ডিম্বকের আমরা ছবি দেখলাম। তো এখন আমাদের পরবর্তী যে বিষয়টা আসছে সেটা হলো স্ত্রী গ্যামেটের বিকাশ, অর্থাৎ এই ডিম্বকের ভিতরে কিভাবে ডিম্বাণু তৈরি হয় এবং সে কিভাবে নিষেকের জন্য উপযুক্ত হয়। গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক হতে পারে এবং পরিপক্ক ডিম্বক নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যুতে পূর্ণ থাকে। এই ডিম্বকের ভিতরে নিউসেলাস টিস্যু থাকবে। এই নিউসেলাস টিস্যুর ভিতরেই তোমার এই ডিম্বকরন্ধ্রের পাশাপাশি, ডিম্বকরন্ধ্র যেদিকে আছে তার আশেপাশে এক বা একাধিক কোষ ওই আগের মতোই আবার আরেকটি স্পোরিয়াল কোষে পরিণত হয়। হ্যাঁ, এটাকে এই যে তোমার আর্কিস্পোরিয়াল কোষ বলা হয়। আমরা কিন্তু এটা ওই পরাগধানীতেও দেখেছিলাম আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে এটা কোথায় তৈরি হবে? এটা এই যে ডিম্বকরন্ধ্রের ভিতরে সাধারণত যে নিউসেলাস টিস্যু আছে এগুলি কিন্তু আসলে এরকম অসংখ্য কোষ দিয়ে পুরো জিনিসটাই পরিপূর্ণ। সে নিউসেলাস টিস্যুর ভিতরেই এক বা একাধিক কোষ আকৃতিতে বড় হয়, ঘন সাইটোপ্লাজম ধারণ করে এবং তাদের নিউক্লিয়াস বড় হয়। সেই কোষটাকে বলা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। এবং এই আর্কিস্পোরিয়াল কোষ এটা সরাসরি অথবা এটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে তারা তৈরি করে কি? তারা তৈরি করে তোমার স্ত্রীরেণু মাতৃকোষ, মেগাস্পোর মাদার সেল। এরাও কিন্তু ডিপ্লয়েড। তাহলে আর্কিস্পোরিয়াল কোষগুলি সরাসরি স্ত্রীরেণু মাতৃকোষে পরিণত হতে পারে, অথবা আর্কিস্পোরিয়াল কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে তারা স্ত্রীরেণু মাতৃকোষে পরিণত হয়। এবং এই স্ত্রীরেণু মাতৃকোষের মধ্যে কি হবে? মিওসিস বিভাজন হবে। মিওসিস বিভাজন হবে এবং এই স্ত্রীরেণু মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজনের মাধ্যমে সে তৈরি করবে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট স্ত্রীরেণু। এবং আমরা জানি মিওসিস বিভাজনের সময় তোমার একটা কোষ বিভক্ত হয়ে 4টা কোষে পরিণত হয়। এখানে এটাকে যদি আমরা স্ত্রীরেণু মাতৃকোষ হিসেবে বিবেচনা করি, তাহলে মিওসিস পদ্ধতিতে সে বিভাজিত হয়ে এরকম কোনো কোনো ক্ষেত্রে এক লাইনে সজ্জিত থাকে, এগুলি বিভিন্নভাবে সজ্জিত থাকতে পারে, কোনো ক্ষেত্রে এভাবেও থাকতে পারে। তা আমরা সাধারণত এটাকে বিবেচনা করে থাকি, এটাকে বুদ্ধি দিয়ে থাকি। তাহলে একটা স্ত্রীরেণু মাতৃকোষ মিওসিস বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে 4টা হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করে, 4টা হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করলো। বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে অ্যাবাউট 75% উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি এই 4টার ভিতরে 3টা নষ্ট হয়ে যায়, একটা অ্যাক্টিভ থাকে। 3টা নষ্ট হয়ে যায়, একটা অ্যাক্টিভ বা কার্যকর স্ত্রীরেণু থাকে। তো এই একটি কার্যকর স্ত্রীরেণু থেকে যদি তোমার ভ্রূণথলি তৈরি হয়, সেখানে ডিম্বাণু তৈরি হয় একটি থেকে, তখন সেই ধরনের তোমার স্ট্রিগেমেট তৈরির প্রক্রিয়া, ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হবে মনোস্পোরিক প্রক্রিয়া। মনোস্পোরিক, মনো মানে সিঙ্গেল, একটা, তো একটা থেকে যদি হয় তাহলে হবে মনোস্পোরিক। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি কি সেখানে 4টার ভিতর 2টা অ্যাক্টিভ থাকে এবং সেই 2টাই পরবর্তীতে তার স্ট্রিগেমেট তথা ডিম্বাণু তৈরি করে, ভ্রূণথলি তৈরি করে, তখন সেটাকে বলা হয় বাইস্পোরিক। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টাই অ্যাক্টিভ থাকে, 4টাই অ্যাক্টিভ থাকে, তখন তাদেরকে বলা হচ্ছে টেট্রাস্পোরিক এমব্রায়োসেক বা ভ্রূণথলি। তো যেমন মনোস্পোরিক সেটা বেশিরভাগ পলিগোনাম স্পেসিস, বিভিন্ন ধরনের পলিগোনাম জেনাসের বিভিন্ন স্পেসিসের ক্ষেত্রে এই তোমার মনোস্পোরিক প্রক্রিয়াটা সংঘটিত হয়। এই জন্য মনোস্পোরিক প্রক্রিয়াটাকে পলিগোনাম টাইপ তোমার স্ট্রেণু বিকাশের পদ্ধতি বলা হয়। বায়োস্পোরিক যেমন এলিয়াম সেপা, আমরা জানি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম, সেই এলিয়ামের বিভিন্ন স্পেসিসের মধ্যে বায়োস্পোরিক দেখা যায়। যেমন পেপোরেমিয়া উদ্ভিদে আমরা টেট্রাস্পোরিক প্রক্রিয়ায় এই ভ্রূণথলির বিকাশ আমরা দেখে থাকি। তা আমি আগেও বলেছি যে প্রায় 75% উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়ায় তোমার এই ভ্রূণথলির বিকাশ হয়ে থাকে। সেই জন্য আমরা এই মনোস্পোরিক প্রক্রিয়াটাই আমরা এখানে ডেসক্রাইব করব। তো আমরা এর মধ্যেই বলেছি কি নিউসেলাস টিস্যুর ভিতরে আর্কিস্পোরিয়াল কোষ তৈরি হয়। সেই আর্কিস্পোরিয়াল কোষগুলি সরাসরি অথবা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে
সে অনেক স্ত্রীণ মাতৃকোষ তৈরি করে। পরবর্তীতে প্রত্যেকটা স্ত্রীণ মাতৃকোষের মধ্যে মিওসিস কোষ বিভাজন হয় এবং এই ডিপ্লয়েড স্ত্রীণ মাতৃকোষ থেকে প্রত্যেকটা থেকে 4টা করে হ্যাপ্লয়েড স্ত্রীণ তথা মেগাস্পোর তৈরি হয়। এবং আমরা দেখতেছি কি এখন ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড স্টেজে আসলো ফার্স্ট এটা স্ত্রীণ বা মেগাস্পোর। তাহলে সেটাকে আমরা বলবো কি গ্যামেটোফাইটের প্রথম কোষ। তো আমরা জানি কোনো জীব সে তার জীবন চক্রের যেই অবস্থায় সে প্রতিটি কোষে 2 সেট করে ক্রোমোজোম ধারণ করে তখন সেই দশাটাকে বলা হচ্ছে স্পোরোফাইটিক দশা। আবার কোনো যেই দশায় সে 1 সেট ক্রোমোজোম ধারণ করে তখন তাকে বলা হয় গ্যামেটোফাইটিক দশা। তো আমরা স্পোরোফাইটিক জীব, আমরা বেশিরভাগ উদ্ভিদেই দেখে থাকি স্পোরোফাইটিক। দ্যাট মিনস তাদের প্রতিটা দেহকোষে 2 সেট করে ক্রোমোজোম আছে, আমাদেরও আছে। তো আমাদের যখন পুরুষে পুংজনন অঙ্গে যখন শুক্রাশয়ের ভিতর শুক্রাণু তৈরি হয়, শুক্রাণুটা হ্যাপ্লয়েড, তাহলে এই ডিপ্লয়েড তথা স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইটে যায়। আবার ডিম্বাণু হ্যাপ্লয়েড। আবার যখন নিষেক হয় তখন এই যে তোমার গ্যামেটোফাইট থেকে আবার NN-ML 2N হয়, স্পোরোফাইটিক কন্ডিশনে ফেরত আসে। তো এখানে আমরা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রেও সেই বিষয়গুলি আমরা দেখে থাকি। আমরা এর আগে যে পুং প্রজননতন্ত্রের বিকাশে সেক্ষেত্রে আমরা যে দেখেছিলাম যে পরাগরেণু মাতৃকোষ থেকে যে পরাগরেণু তৈরি হয়, পরাগরেণুটা হ্যাপ্লয়েড, অর্থাৎ সেটা ছিল পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, আর এটি স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। তো এখানে 4টা হবে, আমরা মনস্পরিক প্রক্রিয়াটাই পড়ছি, সেখানে 3টা নষ্ট হয়ে যাবে এবং একটা অ্যাক্টিভ থাকবে, কার্যকর স্ত্রীরেণু। এই কার্যকর স্ত্রীরেণুর মধ্যে পরবর্তী বিকাশটা সংঘটিত হয়। তো প্রথমেই তার নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করে এবং সেই 2টা নিউক্লিয়াস 2টা বিপরীত মেরুতে চলে যায়। আবার মাইটোসিস হবে, এবার 2টা থেকে হবে 4টা করে। প্রতি মেরুতে যে 2টা নিউক্লিয়াস ছিল তাদের মধ্যে 2টা মাইটোসিস হলো, যার ফলে 2টা করে 4টা তোমার এখানে কোষ তৈরি হলো। পরবর্তীতে আবার মাইটোসিস হবে এবং আবার মাইটোসিস হওয়ার মাধ্যমে কি হবে, এখানে তোমার 4টা থেকে একটা 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন তৈরি হবে। 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন তৈরি হবে। এই 8 নিউক্লিয়াসের মধ্যে থেকে তোমার দেখা যাচ্ছে যে যেদিকে প্রথমে এই 8, তাহলে প্রতিটা মেরুতে 4টা করে নিউক্লিয়াস অবস্থান করবে। তখন প্রতিটা মেরু থেকে একটা করে নিউক্লিয়াস মাঝখানে চলে আসে এবং মিলিত হয়ে সে তৈরি করে সেকেন্ডারি নিউক্লিয়াস। এর আগে আমি এটা ডিম্বকের মধ্যেও এই যে বিষয়গুলি আমি উল্লেখ করেছিলাম। তো এখন তাহলে এই গঠনের যে মেরুটা ডিম্বক রন্ধ্রের দিকে, সেখানে তাহলে প্রতিটা পোল এখন 3টা করে আছে। তো যে পোলটা ডিম্বক রন্ধ্রের দিকে সেখানে 3টা নিউক্লিয়াস থাকবে, যাদেরকে একসাথে বলা হয়েছিল এক অ্যাপারেটাস, তার মানে ডিম্বাণু যন্ত্র। ডিম্বাণু যন্ত্রের মাঝখানের নিউক্লিয়াসটি অপেক্ষাকৃত বড় হয়, যাকে বলা হচ্ছে ডিম্বাণু, এবং তার 2 সাইডের নিউক্লিয়াসগুলিকে বলা হচ্ছে সহকারী কোষ। এগুলো কোষ আমরা বলি কারণ নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম সহ জমা হয়ে যায় এবং এটা একটা কোষের মতো গঠনই আসলে তৈরি হয়, সহকারী কোষ। আর এটার উল্টো দিকে বিপরীত সাইডে যে 3টা সম আকৃতির নিউক্লিয়াস ছিল, এগুলিকে প্রতিপাদ নিউক্লিয়াস বা প্রতিপাদ কোষ বলা হয়। এইটাই হলো একটা তোমার পরিপক্ক বা একটা তোমার পূর্ণাঙ্গ ভ্রূণথলি। এই টোটাল আমরা এই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি ভ্রূণথলি। দ্যাট মিনস, অথবা এটাকে আমরা এমব্রায়োসেকও বলে থাকি। তাহলে আমরা এখানে ভ্রূণথলি বা এমব্রায়োসেককে দেখতেছি, সেটা 8 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। সেখানে ডিম্বাণু যন্ত্রের ডিম্বাণু সহকারী কোষ, তার অপোজিটের 3টা প্রতিপাদ কোষ এবং মাঝখানের 2টা সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে এইভাবে এখানে দেখা যাচ্ছে যে কি, এই যে ডিম্বাণু, দিস ইজ ফিমেল গ্যামেট, দ্যাট মিনস স্ত্রী গ্যামেট। আর ওইদিকে পরাগরেণুর পরিপক্ক হয়ে সেখানে তৈরি হয়েছিল পুং গ্যামেট। তাহলে এইবার আমরা পুংস্তবকের মধ্যে কিভাবে পুং গ্যামেট তৈরি হয় সেটাও আমরা দেখলাম, এবং তোমার স্ত্রীস্তবকের মধ্যে কিভাবে স্ত্রী গ্যামেট তথা ডিম্বাণু তৈরি হয় সেটাও আমরা দেখলাম। তাহলে এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটবে
সেটা আমরা পরাগায়নটা কিন্তু এখানে আমাদের যে সিলেবাসের ভিতর সেরকম বলা নাই, তো পরাগায়ন আমরা পড়বো না। তো পরাগায়ন সম্পর্কে আমি এর আগেও একটু করে বলছিলাম। তো পরাগায়ন হলো ফুল যখন ফুটে তখন তার পরাগধানী ব্রাস্ট হয়, সেখান থেকে পূর্ণাঙ্গ পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে সেটা তোমার স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে স্থাপিত হয়। সেই গর্ভমুণ্ডে স্থাপিত হওয়াটার প্রক্রিয়াকেই বলা হচ্ছে পরাগায়ন। এটা যদি একই গাছের একই ফুলের ভিতর অথবা একই গাছের দুইটা ভিন্ন ফুলের ভিতর যদি সংগঠিত হয় সেটাকে বলা হচ্ছে স্বপরাগায়ন। কিন্তু একই প্রজাতির দুইটা আলাদা উদ্ভিদের এক ফুল থেকে অন্য ফুলে যদি যেতে হয়, একটা গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে যদি যেতে হয়, তখন সেটাকে বলা হচ্ছে পরপরাগায়ন। তো যা হোক, স্বপরাগায়ন হোক পরপরাগায়ন হোক, এইভাবে পরাগায়ন হবে। এবং পরাগায়নের পরবর্তী ঘটনাটা হলো তোমার নিষেক। তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নিষেক। তাহলে নিষেক প্রক্রিয়াটাকে আমরা কয়েকটা ধাপে ধাপে আমরা লিখতে পারি। যেমন প্রথম হচ্ছে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। পরাগরেণুর অঙ্কুরোদ্গম। তো অঙ্কুরোদ্গম হওয়ার পরে এবার কি হবে? এবার হবে পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা। গর্ভাশয়মুখী যাত্রা। এরপরে হবে পরাগনালিকার ডিম্বকে প্রবেশ। পরাগনালিকা ডিম্বকে প্রবেশ করবে, তারপর এখন শুক্রাণু নিক্ষিপ্ত করবে এবং এরপরে হবে নিষেক। তো নিষেক প্রক্রিয়াটাকে তাহলে আমরা চারটা ভিন্ন ধাপে আমরা আলোচনা করতে যে তার যে টোটাল যে প্রক্রিয়াটাকে আমরা এটাকে চারটা ভিন্ন ধাপে আমরা বর্ণনা করতে পারছি। একটা হলো পরাগরেণুর অঙ্কুরোদ্গম, পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা, তারপর পরাগনালিকার ডিম্বকে প্রবেশ এবং শুক্রাণু সৃষ্টি। একই সাথে এই বিষয়টা শুক্রাণু অথবা এটাকে আমরা পুংগেমেট বলতে পারি, পুংগেমেট সৃষ্টি। তারপর হচ্ছে নিষেক। তো এখন ওই যে পরাগরেণু, আমরা আবার পরাগরেণুতে চলে যাই। আমরা পরাগরেণু দেখেছিলাম কি বেশিরভাগ ক্ষেত্রেই যখন পরাগায়নটা সংঘটিত হয় তখন পরাগরেণু থাকে দুই নিউক্লিয়াস বিশিষ্ট, তার মধ্যে একটা নালিকা নিউক্লিয়াস, একটা জনন নিউক্লিয়াস। আবার অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কি হয়ে যেতে পারে, ওই জনন নিউক্লিয়াসের মধ্যে মাইটোসিস বিভাজনের ফলে সেখানে আরও ওইটা দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে সেই ক্ষেত্রে নিউক্লিয়াস হয় তিনটা, একটা নালিকা নিউক্লিয়াস, ওই জনন নিউক্লিয়াসটা ভেঙে দুইটা নিউক্লিয়াস, ওইগুলিকে তখন বলা হয় পুংগেমেট। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা রেখি। তো যা হোক, তো এখন এটা একটা স্ত্রীকেশর। তাহলে পরাগরেণু এসে প্রথমে এই গর্ভমুণ্ডে পতিত হয়, গর্ভমুণ্ডে পড়ে, এটাই হলো পরাগায়ন। তো গর্ভমুণ্ডে পড়ার পরে এখন প্রথমেই হচ্ছে ম্যাচিং হয়। ম্যাচিংটা কি? এখানে ধানের পরাগরেণু যদি গমের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পরাগরেণু এই ঘটনার কোনোটাই ঘটবে না, অর্থাৎ একই প্রজাতির উদ্ভিদের ফুলের মধ্যে গিয়ে পড়তে হবে। তো প্রথমে তাহলে এই যে ম্যাচিংটা হয় সেটা হলো তোমার এখানকার এই গর্ভমুণ্ডের মধ্যে সেখানকার রসের মধ্যে থাকা প্রোটিন এবং পরাগরেণুর এই মেমব্রেনের প্রোটিনের মধ্যে এখানে ম্যাচিংটা হয়। এখন ম্যাচিং যদি ঠিক হয়ে যায় তাহলে কি হয়, এরপর পরাগরেণু ওই গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে স্ফীত হয়, এবং স্ফীত হওয়ার পরে ওই যে আমরা জার্ম পোর্ট দেখেছিলাম বা রেণুরন্ধ্র দেখেছিলাম, সেই জার্ম পোর্ট দিয়ে পরাগরেণুটা কি হয়, এই ইনটাইন জার্ম পোর্ট দিয়ে টিউব আকারে বের হয়ে চলে আসে। এই টিউবটাকেই বলা হচ্ছে পোলেন টিউব তথা তোমার এই যে পরাগ নালিকা। আমি এগুলি একটু মুছে দিই এগুলি। তো এখন এখানে জানো যে এখানে কি আছে, এখানে ডিম্বক আছে, এখানে এই যে ডিম্বক আছে। তো এইবার পরাগনালিকা এভাবে আসবে। তাহলে প্রথমেই পরাগায়নের পরে যখন পরাগরেণুটা গর্ভমুণ্ডে এসে পতিত হয় তখন গর্ভমুণ্ডের ওই যে প্রজাতির ফুলের গর্ভমুণ্ডের মধ্যে পড়লো তার কোষের প্রোটিনের সাথে এদিকের পরাগরেণুর কোষের মেমব্রেনের প্রোটিনের মধ্যে
ম্যাচিং হয়। যদি ম্যাচ করে তাহলে সেক্ষেত্রে পরাগরেণু এই যে পানি শোষণ করে স্ফীত হবে এবং ওই যে জার্ম পোর ছিল সেই জার্ম পোর দিয়ে ইনটাইন ভিতরের যে স্তরটা ছিল সেটা টিউব আকারে নল আকারে বের হয়ে চলে আসে, যেটাকে বলা হচ্ছে পরাগনালিকা। তা আমরা দেখেছিলাম কি ওইখানে দুইটা নিউক্লিয়াস ছিল, একটা জনন নিউক্লিয়াস, একটা নালিকা নিউক্লিয়াস। তো যখন তোমার এই ইয়াটা তৈরি হয়ে যায় কি পরাগনালিকা তৈরি হয়ে যায়, পরাগনালিকার মধ্যে প্রথমে থাকে নালিকা নিউক্লিয়াস, প্রথমেই থাকবে নালিকা নিউক্লিয়াস এবং এর পরে প্রবেশ করে জনন নিউক্লিয়াস। এবং জনন নিউক্লিয়াসটা যদি জনন নিউক্লিয়াসটা কি হয়, সে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটা পুংগেমেট তৈরি করে। আমি এখানে একদম নিচে এনে দেখাচ্ছি, দুইটা পুংগেমেট তৈরি করে। তাহলে পরাগের অঙ্কুরোদ্গম হলো, পরাগনালিকা তৈরি হলো। এইবার পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা তো অলরেডি আমি এখানেও বলে ফেলছি। তাহলে যে পরাগরেণু তৈরি হওয়ার পরে পরাগনালিকা, সে পরাগনালিকা আস্তে আস্তে এখানে কিন্তু গর্ভমুণ্ড গর্ভদণ্ড এর ভিতরে এগুলি কিন্তু একটা কম্প্যাক্ট ছিল, এখানে কোনো খালি জায়গা ছিল না যেটা দিয়ে সে নিচের দিকে এই যে কি বলে যে বৃদ্ধি পেয়ে চলে আসলো। তাহলে এই যে এখানে কম্প্যাক্ট ছিল অর্থাৎ জিনিসটা সলিড ছিল, তার ভিতর দিয়ে কেমনে এই পরাগনালিকাটা অগ্রসর হয়। তো সেখানে বলা হচ্ছে যে পরাগনালিকার অগ্রভাগ থেকে এখানে কিছু এনজাইম, সেলুলেস, পেকটিনেস এই জাতীয় কিছু এনজাইম তৈরি করে, যে এনজাইমগুলি ওই সেল ওয়ালের সেলুলোজ, পেকটিন এই সমস্ত কেমিক্যালসগুলিকে ভেঙে দেয়। তো ভেঙে দেওয়ার ফলে সেখানে জায়গাটা নরম হয়ে যায় এবং ওই দিক দিয়ে সে আস্তে 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 অগ্রসর হয়ে কোথায় তোমার সেটা গন্তব্যস্থল হলো ডিম্বক, ডিম্বকেও তাকে প্রবেশ করতে হবে। তো এরপরে সে যখন অগ্রসর হয়, ইন দ্য মিন টাইম তার জনন নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে দুইটা পুংগেমেটে পরিণত হয়। তারপর এই পরাগনালিকাটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি ওই ডিম্বক রন্ধ্র দিয়ে তোমার ডিম্বক ভ্রূণতলির ভিতরে প্রবেশ করে, ডিম্বকের ভিতরে প্রবেশ করে ডিম্বক রন্ধ্র দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে। তো যে সমস্ত ক্ষেত্রে ডিম্বক রন্ধ্রের ভিতর দিয়ে এই পরাগনালিকাটা ডিম্বকের ভিতরে প্রবেশ করে সেটাকে বলা হচ্ছে পোরোগেমি। পোরোগেমি বলা হয়, বেশিরভাগ উদ্ভিদ ওইটাই হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এই ডিম্বক মূল দিয়ে ঢুকে যায় ক্যালাজাল সাইট, ওটাকে ক্যালাজোগেমি বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে মাঝের অংশ দিয়ে ঢুকে পড়ে, যাদেরকে মেসোগেমি বলা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় পোরোগেমি। তাহলে তাহলে পোরোগেমি প্রসেসে তোমার কি হলো, পরাগনালিকা ডিম্বকের ভিতরে প্রবেশ করলো এবং প্রবেশ করার পরে এই যে এখানে আমরা দেখেছিলাম কি ভ্রূণতলিতে এখানে 8টা নিউক্লিয়াস ছিল। ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টা নিউক্লিয়াস ছিল তাদেরকে আমরা বলেছিলাম ডিম্বাণু যন্ত্র। ও ডিম্বাণু যন্ত্রের ভিতরে তোমার এখানে যে সহকারী কোষ ছিল ডিম্বাণুর পাশে, সেই সহকারী কোষের উপর দিয়ে সাধারণত এই পরাগনালিকাটা ভ্রূণতলির ভিতরে প্রবেশ করে। কারণ পুংগেমেট যার সাথে নিষিক্ত হবে সে হলো ডিম্বাণু, সেটা কিন্তু কোথায় তারা ভ্রূণথলিতে অবস্থান করছে। তো এখন পরাগনালিকাটাকেও ভ্রূণথলির ভিতরে যেতে হবে। তো এক্ষেত্রে তোমার এই সাহায্যকারী কোষের উপর দিয়ে কি হয়, পরাগনালিকা ভ্রূণথলির ভিতরে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে ওই নালিকা নিউক্লিয়াসটা এই সময় নষ্ট হয়ে যায়, ওইদিকে সাহায্যকারী কোষগুলিও যেটার উপর দিয়ে যাবে সে নষ্ট হয়ে যায় এবং তার পিছনে থাকা দুইটা পুংগেমেট গিয়ে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত হয় এবং ভ্রূণথলিতে গিয়ে যখন তারা প্রবেশ করে পুংগেমেট, এইবার কি হবে, নিষেক। তাহলে এখানে পুংগেমেট দুইটা। তাহলে এই ক্ষেত্রে কি হবে, একটা পুংগেমেট যেটা হ্যাপ্লয়েড, সে ওই হ্যাপ্লয়েড স্ত্রীগেমেট তথা ডিম্বাণু তার সাথে মিলিত হবে এবং মিলিত হওয়ার ফলে যে কোষটা তৈরি করে ডিপ্লয়েড, সেটাকে বলা হচ্ছে জাইগোট। এবং আরেকটা পুংগেমেট সে কার সাথে মিলিত হবে, ওই মাঝখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল সেই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে এবং সে তৈরি করবে কি শস্য তথা এন্ডোস্পার্ম, যেটা হবে ট্রিপ্লয়েড। কারণ এক্ষেত্রে পুংগেমেট এন এবং সেকেন্ডারি নিউক্লিয়াস সেখানে দেখেছিলাম যে দুইটা বিপরীত মেরু থেকে এসে দুইটা নিউক্লিয়াস তারা একত্রিত হয়েছিল, তা যার ফলে সেখানে এন 2N ছিল এবং আরেকটা পুংগেমেট গিয়ে তার সাথে মিলিত হচ্ছে, যার ফলে তাদের মিলনের ফলে যেই সেল তৈরি হবে সেটা হলো এন্ডোস্পার্ম সেল এবং সেটা তার মধ্যে নিউক্লিয়াস থাকবে 3 সেট, ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম তৈরি করবে। তাহলে আমরা এই যে নিষেক প্রক্রিয়ার ক্ষেত্রে কি দেখলাম, নিষেক প্রক্রিয়ার ক্ষেত্রে লাস্টের দিকে একদম শেষে যখন পুংগেমেট ভ্রূণথলিতে নিক্ষিপ্ত হবে তাহলে সেখানে সে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে। তাহলে নিষেক কাকে বলে, নিষেক হলো
যৌন প্রজনন প্রক্রিয়ায় পুংগ্যামেটের সাথে স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা পুংগ্যামেটের মধ্যে একটা তোমার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে এবং আরেকটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে সে শস্য তথা এন্ডোস্পার্ম সৃষ্টি করে। তাহলে এখানে দুইটা মিলন একসাথে সংঘটিত হয়, সেই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন তথা দ্বিনিষেক, যেটা আবৃত বীজ উদ্ভিদে হয়ে থাকে, এটা নগ্ন বীজ উদ্ভিদে হবে না। দ্বিনিষেক প্রক্রিয়াটা বা ডাবল ফার্টিলাইজেশন তোমাদেরকে যদি দ্বিনিষেক কাকে বলে, তাহলে তোমাকে প্রথমে ওই দুইটা ঘটনাটাকেই বলতে হবে। সাধারণত আবৃতি বীজ উদ্ভিদের যৌন প্রজনন প্রক্রিয়ায় দেখা যায় একটা পুংগ্যামেট একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, জাইগোট তৈরি করে, এবং আরেকটা শুক্রাণু তথা পুংগ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে এন্ডোস্পার্ম তথা শস্য তৈরি করে। তাহলে যেহেতু এখানে দুইটা মিলন একসাথে সংগঠিত হয়, সেজন্য এটাকে ডাবল ফার্টিলাইজেশন তথা দ্বিনিষেক বলা হয়, এবং এটা আবৃত বীজ উদ্ভিদে সাধারণত এই ঘটনাটা ঘটে থাকে, নগ্ন বীজিতে এটা হবে না। তাহলে এখানে আবার একটা জিনিস খেয়াল করো, এখানে একটা পুংগ্যামেট সে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াসটা ছিল কিন্তু আগে থেকে দুইটা মেরু নিউক্লিয়াস মাঝখানে এসে, ভ্রূণতলের মাঝখানে এসে তারা একত্রিত হয়, এবং পরবর্তীতে আরেকটা পুংগ্যামেট তথা শুক্রাণু গিয়ে ওই সেকেন্ডারি নিউক্লিয়াস তথা আগের যে দুইটা নিউক্লিয়াস ছিল তার সাথে মিলিত হয়। তাহলে এখানে একসাথে তিনটা নিউক্লিয়াসের মিলন হয়, যার ফলে এটাকে বলা হচ্ছে ট্রিপল ফিউশন তথা ত্রিমিলন। এই ট্রিপল ফিউশন, ত্রিমিলন কিংবা দ্বিনিষেক এই ঘটনাগুলি হলো, এগুলি সবগুলি আবৃতবীজী তথা এনজিওস্পার্মিক প্ল্যান্টসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই ক্ষেত্রে তোমরা এগুলো শর্ট নোট হিসেবে দেখতে পারো, নিষেক কি, দ্বিনিষেক কি, ত্রিমিলন কি। হ্যাঁ, তাহলে এখানে এইবার এই যে জাইগোট তৈরি হলো, সেই জাইগোট এইবার পরবর্তীতে তোমার বিকাশের মাধ্যমে, ডেভেলপমেন্টের মাধ্যমে সেখানে ভ্রূণ তৈরি হবে, তারপর সেখানে তোমার বীজপত্র তৈরি হবে, এইভাবে একটা কমপ্লিট একটা বীজ তথা সিডে পরিণত হবে। আর সেকেন্ডারি নিউক্লিয়াস সেটাও তোমার বীজের ভিতরে থাকা, বীজের মধ্যেই এই জিনিসটা, সেটা হলো এন্ডোস্পার্ম তথা শস্যে পরিণত হয়। তাই সাধারণত যে সমস্ত তোমার বীজগুলি এই শস্য তথা এন্ডোস্পার্ম ধারণ করে তাদেরকে শস্যল বীজ বা এন্ডোস্পার্মিক এই এন্ডোস্পার্মিক সিড বলা হয়। যেমন আমরা এই যে ধান, গম, ভুট্টা, সেখান থেকে যে চাউল, গম আমরা এগুলি খেয়ে থাকি, যে অংশটা কিন্তু আমরা খাই সেটা হলো শস্য তথা এন্ডোস্পার্ম। এটা উদ্ভিদে তার এই যে বীজটা তৈরি করছে, সেই বীজ কিন্তু তার পরবর্তী যে রূপান্তর বা তার পরবর্তী যেটা ধাপ, সেটা ধাপ হলো সে বীজ যদি সে আবার মাটিতে পড়ে, তাহলে সেখানে সে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে নতুন চারা তৈরি করবে। এই যে অঙ্কুরিত হওয়ার সময় তার যে তখন খাবারের প্রয়োজন, সেই খাবারটা তখন এই এন্ডোস্পার্ম তথা শস্য থেকে আসে। কিন্তু এখন দেখো, এই শস্য তথা এন্ডোস্পার্মে কিন্তু আমাদের পৃথিবীর যে দেশের মানুষই হোক না কেন, সেই প্রত্যেকটা মানুষের প্রধান খাদ্য হলো ওই যে আমি কয়েকটা শস্যের নাম করলাম, ধান, গম, ভুট্টা। তাই সেটার যে অংশটা আমরা খেয়ে থাকি তথা সেটা হলো এন্ডোস্পার্ম তথা শস্য। এই এন্ডোস্পার্মের উপরে কিন্তু আমরা সবাই ডিপেন্ডেন্ট। তো এভাবে তোমার কি হবে, এই পরবর্তীতে এই জাইগোট এবং এই টোটাল ডিম্বক তখন কিসে পরিণত হয়ে যাবে? বীজে পরিণত হয়ে যাবে। ডিম্বকটা পরিণত হয়ে যাবে বীজে। আর এখানে যে গর্ভাশয় ছিল, সেই গর্ভাশয় এটা পরিণত হবে ফলে। তাহলে এইভাবে আমরা একটা কি দেখি, এই নিষেকের পরে তোমার এইখানে এই স্ত্রীকেশরের ডিম্বক বীজে পরিণত হয়, এবং তোমার এই যে কি বলা হচ্ছে গর্ভাশয় ফলে পরিণত হয়। এর পরবর্তীতে পরবর্তী ধাপে আমাদেরকে এই যে এই নিষেকোত্তর যে পরিবর্তনগুলি হয়, জাইগোট কিভাবে তোমার এই যে এই ভ্রূণ, বীজপত্র ইত্যাদি তৈরি করে, এন্ডোস্পার্মের কিভাবে বিকাশ হয় সেই বিষয়গুলি, এবার ডিম্বক কিভাবে বীজ হয়, গর্ভাশয় কিভাবে ফল হয়, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমি যেই আলোচনাটা করলাম, এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম কিভাবে পুংস্তবকের পুংকেশরের মধ্যে পরাগধানীতে পরাগরেণু তৈরি হয়। আর এখানে আমি আজকের ক্লাসে আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটা হলো স্ত্রীস্তবকের গর্ভাশয়ের ভিতরে কিভাবে ভ্রূণতলী তৈরি হয়, ভ্রূণতলীর মধ্যে প্রথমে কিভাবে ডিম্বক তৈরি হয়, ডিম্বকের ভিতরে কিভাবে ভ্রূণতলী তৈরি হয়, এবং ভ্রূণতলীর মধ্যে তোমার এই যে ডিম্বাণু সহ তার স্ট্রাকচারটা, এবং লাস্টে টোটাল নিষেক প্রক্রিয়া। তাহলে আমরা
উদ্ভিদের যৌন প্রজনন, সেই যৌন প্রজননের প্রায় 80% আমরা এই ক্লাসে আমরা শেষ করলাম। আমাদের অল্প করে আর যে জিনিসটা বাকি আছে সেটা আমি পরবর্তী ক্লাসে আমি সেটা আলোচনা করব। এই যে নিষেকোত্তর পরিবর্তন তথা ডিম্বক কীভাবে বীজে পরিণত হবে, গর্ভাশয় কীভাবে ফলে পরিণত হবে। তাই তোমরা তোমাদের এই প্রাক নির্বাচনী সিলেবাসে আমাদের এই বিষয়গুলি ছিল, এই বিষয়গুলো একটু ভালোভাবে তোমরা সিকিউ এমসিকিউ যেগুলি বললাম সেগুলো একটু তোমরা দেখে নিবা। তাহলে সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।